আমরা আসলে সংজ্ঞা বা ডিটেলস হতে পারবো না, আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করবো। টেকনিকের মাধ্যমে আমাদের শুধু জানা উচিত যে ভার্বের যে প্রকারভেদ গুলো আছে এটা কোন ভার্ব, যে এটা কগনেট ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। তবে হচ্ছে তার আগে আমাদের ভার্ব সম্পর্কে বেসিক কিছু বিষয় জানা উচিত। যে ভার্ব সাধারণত হচ্ছে আমরা ধরতে পারি যে বইয়ের ভাষায় আমরা পড়ে এসেছি ভার্বের অনেক প্রকার রয়েছে, তবে আমরা ওইভাবে ডিফাইন না করে আমরা লিখি যে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, এরপরে আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কি হতে পারে বা কাকে বলে, এবং অক্সিলারি ভার্ব কাকে বলে বলেন? এখন তাহলে একটা উদাহরণ দেই যে হি ইজ এ গুড বয়, এটাই আমরা দিলাম। এখানে ইজটা কোন ভার্ব? এটাই কিন্তু কনফিউশন, অনেকে বুঝবে না যে একটা সেন্টেন্সে যদি একটি ভার্ব থাকে সেটা যদি অক্সিলারি হয় সেটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে। আর যদি এখানে বলতো যে হি ইজ রানিং স্লো, সে এখানে রানিং ছিল, এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? এই রানিং। আর এইখানে অক্সিলারি ভার্ব ইজ। এটা কি কনফিউশন দূর হয়েছে কিনা? আমরা যে 12টি সেন্টেন্সের রুলস জানি সেখানে কিন্তু আমরা কি ইনডিফিনিট টেন্সে কি কি থাকে, যে ভার্বের সাথে এস বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যোগ হয়, হ্যাঁ, তখন কিন্তু সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেই কাজ করে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলস, যে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি বা এরপরে অবজেক্ট যা থাকে, তাহলে তখন হচ্ছে এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? এখন অক্সিলারি ভার্বের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আমরা একটু লিখে নিই। মানে আমি কি আপনাদের বুঝাতে পারতেছি কিনা এই বিষয়গুলো একটু বলবেন, যে বিষয়গুলো কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। বা মিশুক ভাই তো মোটামুটি বেশ অনেক জানেন, তারপরে আপনার না, তবে একটা বিষয় কি, এখানে যতই আমরা জানি, এখানে যদি আসি তখন মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমরা কিছু জানি না, এখানে শিখতে আসছি, তাহলে কিন্তু শেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি সবাই উদাহরণ দিই, বিথি দেখা যাচ্ছে অনেক কিছু পড়া, তারপরেও আবার রিভিশন না দেওয়ার কারণে বা চর্চার কারণে কিন্তু অনেক কনফিউশন হয়, এটা সবার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা অক্সিলারি ভার্বের মধ্যে কি কি আছে? বি ভার্ব। বি ভার্ব, বি ভার্বের মধ্যে কি কি আছে বলেন তো? am, is, are, was, were, তারপরে আছে be, being, been। এগুলো একটু দ্রুত লিখে নিন, এগুলো কাজে লাগবে। অনেক সময় কিন্তু কনফিউশন বাঁধবে যে বি ভার্ব, বি ভার্বের মধ্যে কি কি, বি ভার্ব বলতে কি কি বুঝি। এরপরে আছে হ্যাভ ভার্ব। আরেকটা আছে হ্যাভ। এরপরে আছে মডাল। মডেলের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। সোনা ইসলাম বলেন যে মডেল ভার্বের মধ্যে কি কি আছে? এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, হ্যাঁ, কিন্তু আমাদের চর্চা নাই, তাই উইল, উড, ক্যান, কুড, তারপরে কি আছে? মে, মাইট। মে, মাইট। এরপরে আরেকটা আছে ডু ভার্ব।
আমার সাথে সাথে কি আপনারা লিখে আগাতে পারছেন কিনা? ডু ভার্ব। এবার বলেন যে এই ডু ভার্বের মধ্যে কি কি থাকতে পারে? ডু ডিড ইজ ডান, ডু ডিড ডাস। এখন এখানে কিছু মজার বিষয় আছে, মজার বিষয়টা বলি। এইটা কোন সেন্টেন্সে ব্যবহার হতে পারে, এটা কোন সেন্টেন্সে ব্যবহার হতে পারে, এটা কোন সেন্টেন্সে, মানে কোন টেন্সে, কোন টেন্সে, এই দুইটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? প্রেজেন্ট টেন্সে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হচ্ছে ডু, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মানে আমরা যখন প্রশ্ন তৈরি করব, হ্যাঁ, তখন হচ্ছে ডাজ। আর যখন ভার্ব, ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে হচ্ছে ডিড। আমরা টেন্স কি জানি কিনা যে 12টা টেন্স আছে? এটা বেসিক জানতে হবে। এটা মানে এখন পড়ালে ছোট মানুষের মতো বিষয় হয়, এখন আর পড়াবো না এটা, ওটা জেনে নেবেন না জানলে। যে নতুন আসছেন না, আপনি বুঝতেছেন কিছু? আচ্ছা, না বুঝলে বলবেন, আপনি বলবেন, ঠিক আছে। আর যেটা পড়াচ্ছি ওটা অবশ্যই লিখবেন। কোনটা? ডান তো এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ওই যে বলে না যে আই হ্যাভ ডান দিস, আমি এটা করেছি, মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তখন আমরা ভার্বের যে 3 নাম্বার রূপ সেটা আমরা ব্যবহার করি। এরপরে আমাদের যে মূল আলোচনা সেইখানে চলে যায়। আমরা বেসিক জিনিস জানলাম ভার্বের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ বলতে আমরা কি বুঝি? কারো ধারণা আছে? বলেন। সকর্মক বা অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ বলতে সকর্মক অকর্মক ক্রিয়া। তার আগে আমরা একটু বুঝে নিই যে আমরা একটু উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। আই প্লে ফুটবল, ঠিক আছে, এটাই হবে। আই প্লে ফুটবল। আর এটার ক্ষেত্রে কি হতে পারে? আই প্লে আউটসাইড। এটা আমি বুঝাই দিচ্ছি যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কেন। আমরা কি অবজেক্ট সম্পর্কে জানি? অবজেক্টটা লিখবেন যে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট বলতে আমরা বুঝি যে একটি সেন্টেন্সের সাবজেক্টকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে শব্দ বা ফ্রেজ পাই সেটাই হচ্ছে অবজেক্ট। লিখে রাখেন যে একটি সেন্টেন্সকে আপনি যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন তখন যদি উত্তর পান সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আই পেলে ফুটবল, আমি কি খেলি? তাহলে ফুটবল খেলি, এই ফুটবল এখানে কি অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট আছে, তাহলে এটা কি সকর্মক বা ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে কিনা? আই পেলে আউটসাইড, আমি বাইরে খেলাধুলা করি। এটা আমি কি খেলাধুলা করি? কোনো কিছু পাচ্ছি না আমরা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট না, এটা অবজেক্ট না। হ্যাঁ, যে কমপ্লিমেন্ট বলতে পারেন। তাহলে এটা হচ্ছে কি? ইনট্রানজিটিভ। এটা আমাদের ক্লিয়ার হলো কিনা? তাহলে আরেকটা উদাহরণ দিই, বলেন যে আই গো টু স্কুল। আই গো টু স্কুল, এখানে গো, এই গোটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? সুমন ইসলাম, আপনিও বলুন এই গো কেন ইনট্রানজিটিভ? যে আমি কোথায় যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি অবজেক্ট পাচ্ছি না, তাহলে হচ্ছে এটা ইনট্রানজিটিভ। তাহলে দুইটা বিষয় ক্লিয়ার হলো। এরপরে আমরা অন্যান্য ভার্বে চলে যাব। এরপরে আছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব।
হ্যাঁ, চলে দেখেন যে ফাইনাইট ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট কারো কোনো ধারণা আছে বলেন? হ্যাঁ, ফাইনাইট হচ্ছে সময়িকা, অসমাপিকা। তাহলে ফাইনাইট বলতে আমরা কি বুঝি বা কিভাবে চিনতে পারি সেগুলো আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু উদাহরণ দেখি যে ফাইনাইট ভার্ব কি কি হতে পারে। গো, ইট, তারপরে আছে ডু। এবার নন ফাইনাইটে কি কি হতে পারে? গোয়িং, গো টু, ডুইং, টু গো হবে, সরি এটা হবে টু গো, টু গো। তারপরে ইটিং, টু ইট, ডুইং, টু ডু। এখানে কি কিছু আকার আকৃতি কিছু পরিবর্তন লক্ষণীয় হচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে ফাইনাইট ভার্ব যেটা আমরা যদি বলি যে সমাপিকা ক্রিয়া, সেটা কি হতে পারে? যে ভার্ব প্লাস আইএনজি এবং টু প্লাস ভি1 হবে না। এটার শর্তই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং টু প্লাস ভার্ব, এটা ক্রস হবে না, তখন হচ্ছে ফাইনাইট। আর এটার ক্ষেত্রে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং হচ্ছে টু প্লাস ভার্ব, তখন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে চেনার উপায়। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আর নোট করে যখন পড়বেন তখন হচ্ছে এটা মাথায় থাকবে খুব ভালোভাবে। আরেকটা বিষয় হচ্ছে যে একটি সেন্টেন্সে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব থাকবে, তবে ফাইনাইট ভার্ব একটি এবং নন ফাইনাইট ভার্ব একাধিক থাকতে পারে। এই নোটটা রেখে রাখেন যে ফাইনাইট ভার্ব কিন্তু একটিই হবে একটি সেন্টেন্সে, কিন্তু নন ফাইনাইট ভার্ব একাধিক হতে পারে। সুমন ইসলাম, আপনিও লিখে রাখেন ইনট্রানজিটিভ। ধন্যবাদ। যে একটি সেন্টেন্সে ফাইনাইট ও নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, কার কাছে এক্সট্রা পেন থাকলে দেন। এইটা কি ক্লাস কি বোরিং লাগতেছে কিনা বা একঘেয়েমি হয়ে যাচ্ছে কিনা বলবেন। অনেক সময় বসে ক্লাস করতে করতে এরপরে ফাইনাইট ভার্ব কি কি ভাবে আপনারা চিনতে পারেন সেগুলো একটু লিখে রাখেন। যে ভার্ব সাবজেক্টের কাছে থাকে, হ্যাঁ, ফাইনাইট ভার্ব কিভাবে চিনতে পারবেন? যে ভার্ব সাবজেক্টের কাছে থাকে। একটু বসলাম, আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তারপরে লেখেন যে সাবজেক্ট বা কালের দ্বারা নিয়ন্ত্রিত, যে ভার্ব সাবজেক্ট বা কালের দ্বারা নিয়ন্ত্রিত। এরপরেটা হচ্ছে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ফাইনাইট ভার্ব। আপনি বললেন ডু, আচ্ছা এখানে আমার ডু আমরা অন্য একটা শব্দ ব্যবহার করি, কি ব্যবহার করতে পারি? ইট, ইট ব্যবহার করলাম, ইট, অ্যাট, ইটেন। ইটেনের দরকার নেই। আমরা এটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে যে ভার্ব দ্বারা আমরা কি টেন্স চিনতে পারি সেটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এটা কি পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট টেন্স।
তাহলে যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি। তাহলে বলেন যে হি কমপ্লিট থাকবে। আচ্ছা, আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা একটা বিষয় জানার চেষ্টা করি, সেটা হচ্ছে কগনেট, সমধাতুজ ক্রিয়া। লেখেন বাংলা অর্থ কগনেট ভার্ব, সমধাতুজ ক্রিয়া। লিখে দিচ্ছি, কগনেট, COGNATE, কগনেট ভার্ব বা সমধাতুজ ক্রিয়া। মানে একই সেন্টেন্সে একই ধরনের অর্থ প্রকাশ করবে বা একই ধরনের মানে চেহারা বা একই ধরনের ধাতু এরকম বোঝাবে, সেটা হচ্ছে সমধাতু। আমরা উদাহরণের সাহায্যে শিখবো। হ্যাঁ, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। দেখেন, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। He slept a sound sleep. এইখানে slept এবং sleep একই না? দুইটা একই ধরনের ভার্ব না? না, লাস্টেরটা কিন্তু নাউন হিসেবে বলছে। এটা এখানে নাউন, এটা এখানে ভার্ব, এই কারণে হলো এটা হচ্ছে কগনেট ভার্ব, সমধাতুজ। এরকম কিন্তু চেহারা আসবে যে একই শব্দ একটা বাক্যেও বা সেন্টেন্সের দুইটা স্থানে বলবে, তখন আমরা ওটা চিনবো যে ওটা কগনেট ভার্ব হবে। ঠিক আছে, এটা লেখেন। আমরা অল্প অল্প করে কিন্তু এখন পর্যন্ত অনেক কিছু জানে ফেলছি, তাহলে ধৈর্য ধরে আরো প্রায় অনেকক্ষণ লাগবে। একটু আমাদের 8:45 বেজে গিয়েছে। এরপরে হচ্ছে কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব দেখেন, কপুলেটিভ ভার্ব এটা আমরা কিভাবে চিনবো? আমরা একটা সেন্টেন্স দেখি। হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। এটার বাংলা আসলে আমাদের এই মুহূর্তে মনে পড়ছে না, তবে কপুলেটিভ কিভাবে চিনবো? আমাদের মূল টার্গেট হচ্ছে চেনা, ঠিক আছে? তাহলে এই কপুলেটিভ ভার্ব আমরা চিনবো হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবে, মানে সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট বোঝাবে, সেটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট হচ্ছে হি, বা এখানে যদি আমরা রহিম দিই, রহিম সম্পর্কে যে কমপ্লিমেন্ট। রহিম কি হয় বা কে? রহিম একজন টিচার। তাহলে রহিম সম্পর্কে একটা তথ্য দিল না? কমপ্লিমেন্ট বলতে কি বুঝি? যে তার সম্পর্কে একটা তথ্য। তাহলে এটা হবে হচ্ছে কপুলেটিভ ভার্ব। তাহলে লিখে রাখেন, কপুলেটিভ ভার্ব হচ্ছে সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট বা তথ্য দিবে। এরপরে কি আছে? ফ্যাক্টেটিভ ভার্ব। হ্যাঁ, সংযোজক, ফ্যাক্টেটিভ ভার্ব। এই ফ্যাক্টেটিভ আবার অবজেক্ট সম্পর্কে তথ্য দিবে বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট প্রকাশ করবে। উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন। লেখা হয়েছে সবার? এখন এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে, মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট দিবে। এখানে অবজেক্ট কোনটা? এই হিম। আর কমপ্লিমেন্ট কোনটা? ক্যাপ্টেন। এটা কি বোঝাচ্ছে? যে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে দলনেতা করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কার সম্পর্কে বললাম? এইখানে অবজেক্ট কে? হিম। কাকে দলনেতা করছি? আমরা বলছি না কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। তাহলে এই কাকে আমরা দলনেতা করছি? তাকে, মানে সে, তাকে, ক্যাপ্টেন। কি এখন কি অবজেক্ট সম্পর্কে তাহলে কমপ্লিমেন্ট হলো না? এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। হয়েছে?
এই প্রোগ্রাম কখন? 11টায়? হ্যাঁ, সুন্দর লাগতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা চলে যাই লিঙ্কিং ভার্ব। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা লেখেন লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, কারণ যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, ওয়াশরুম আছে। আমাদের ক্লাসটা আরো প্রায় আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, বলেছিলাম প্রথমেই যে আমাদের অনেক টপিক পড়াতে হবে। তাহলে লিঙ্কিং ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করা যায়। সহজভাবে লেখেন, বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করা যায়। তাহলে লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করা যায়। তাহলে এটা আমরা এখানে বুঝলাম, আমরা পড়তেছি লিঙ্কিং ভার্ব, ধরে নিলাম এটা লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো বা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো এটা কি? এম আমরা কি পড়ছিলাম? বি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, আর পড়ছিলাম না বি ভার্ব? তাহলে বি ভার্ব দিয়ে যদি আমরা এটা রিপ্লেস করতে পারি, অর্থ কি দাঁড়া? যে আই ফিল সরি, যে আমি সরি অনুভব করছি, বা ওইটা যেটা আক্ষরিক অনুবাদ বোঝায়। আর যদি আমি ধরি যে আই এম সরি, আমি দুঃখিত, মানে একই ধরনের অর্থ প্রকাশ করছে না? বা এটা যদি আমার এটা না থাকে, তাহলে এটাতে কি সেন্টেন্স হয়েছে কিনা? সেন্টেন্স হয়েছে বা অর্থ কি বোঝাচ্ছে কিনা? তখনই হচ্ছে এটা লিঙ্কিং ভার্ব। মিশুক ভাই বুঝছেন? মাথার উপর দিয়ে যাচ্ছে। বলেন, আপনি এবার বলেন যে লিঙ্কিং ভার্ব কেন হলো? মানে ভাবটা পরিবর্তন করছেন বিভাগের সাথে, তো অর্থের তার মধ্যে যদি রাখা যায় হ্যাঁ, ঠিক থাকে। যদি একই থাকে তাহলে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব হচ্ছে ভার্বের মধ্যে বা সাবজেক্ট অবজেক্টের মধ্যে লিঙ্ক করা। হ্যাঁ, মানে সহজভাবে বলতে। কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে এটা লিঙ্কিং না, এটা ফ্যাক্টিটিভ, বা এটা কি দেখি। এটা বাসায় যে আবার রিভিশন দেবেন, দেখবেন যে ভার্ব সম্পর্কে আল্লাহর মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এরপরে তো আরো অনেক বিষয় রয়েছে। আরেকটা লেখেন যে একটা শব্দের, একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ভার্ব আছে। হানি, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। এখানে টেস্ট কোন ভার্ব? কি কি ভার্ব হতে পারে আমরা দেখি। প্রিন্সিপাল ভার্ব তো অবশ্যই, এখন কি কি ভার্ব হতে পারে? এইখানে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। যদি কেন লিঙ্কিং ভার্ব? আমরা যদি ইজ ধরি, হানি ইজ সুইট, হানি হয় মিষ্টি, তাহলে এটা কি লিঙ্কিং ভার্ব হলো না? হলো। এরপরে আমরা কি ভার্ব ধরতে পারি? কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্বের শর্ত কি ছিল খাতায় দেখেন, যে সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট। তাহলে হানি মধু, এই মধু সম্পর্কে কি বলছে? মধু মিষ্টি, তাহলে এই সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট হলো, তাহলে এটা কি হবে? কপুলেটিভ। মানে একটা শব্দ কত ধরনের হতে পারে সেটা জাস্ট আপনাদের দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি। এরপরে কি হতে পারে? এরপরে এটা নন ফাইনাইট ভার্ব হতে পারে। তারপরে ও আরেকটা বিষয়, ও সরি, এটা ফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ, এটা ফাইনাইট ভার্ব হবে। ঠিক আছে। আর আরেকটা ভার্ব আমরা মিস্টেক করছি, সেটা হচ্ছে কুয়েসিভ প্যাসিভ। এটা লেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কুয়েসিভ প্যাসিভ ভার্ব। এই কুয়েসিভ প্যাসিভ ভার্ব কোথায় কোথায় ব্যবহৃত হয়? এটা ব্যবহার করা হয় যে প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করতে। প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করতে এই কুয়েসিভ প্যাসিভ ভার্বটি ব্যবহার করা হয়।